এটা প্রথম ক্লাসে টাইটেলটা রেখেছি হাউ টু ক্লিয়ার ইউজিসি নেট WB সেট এক্সাম or any other physical education SSC KBS NBS any other job related to physical education কিভাবে ওই ধরনের জব থেকে নিজেকে সাকসেস হতে কি কি করতে হবে। যদি সেখানে তুমি সাকসেস হতে যাও তাহলে তোমাকে কিছু প্রিপারেশন, কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক তোমাকে অ্যাপ্লাই করতে হয়। সেই মতো করে যদি তুমি এগিয়ে চলো তাহলে কিন্তু সেই জিনিসটাকে তুমি সাকসেস হওয়াটা তোমার কাছে খুব সহজ হয়ে যায়। মানে সমস্ত কাজ, যে কোনো কাজ আমরা যদি সুষ্ঠুভাবে করতে চাই বা তার সেই লক্ষ্যে যদি পৌঁছাতে চাই তাহলে আমাদের একটা টার্গেট কিছু একটা করা দরকার, একটা প্ল্যানিং করা দরকার, সেই মতো করে অ্যাক্টিভিটি করা দরকার, তবে কিন্তু আমরা সেটা সাকসেস হতে পারি। তো এখানে যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমেই লেখা আছে ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্লুয়েন্টলি আস্কড। মানে কোনো একটা এক্সাম যখন তুমি করতে যাও তোমার মনের ভিতর কতগুলো প্রশ্ন চিহ্ন তোমার মনের ভিতর তৈরি হয়। সেই প্রশ্নগুলো কি কি? প্রথম প্রশ্ন, হাউ টু প্রিপেয়ার অ্যান্ড প্ল্যান, কিভাবে তুমি সেই এক্সামের জন্য নিজেকে তৈরি করবে। সেই তৈরি করতে গেলে তোমাকে কিভাবে প্ল্যান করা দরকার সেইগুলো সম্পর্কে তোমাদেরকে খুব ভাবেই আজকে সেটাকে ডিটেলসে বলে দেবো যে কিভাবে একটা নেট সেট বা যে কোনো একটা কোচিং ক্লাসের জন্য নিজেকে তৈরি করবে সেই সম্পর্কে খুব সহজেই যাতে সেই বিষয়টাকে তুমি ক্লিয়ার করতে পারো। এছাড়াও তোমার মধ্যে আছে যে কিভাবে কোথা থেকে তুমি শুরু করবে। যে আমরা মাঝে মধ্যে বুঝতেই পাই না যে এই এক্সামের জন্য আমি নিজেকে তৈরি করব, কোথা থেকে শুরু করব, সিলেবাসে কোথা থেকে পড়বো, কোথা থেকে পড়লে আমি এক্সামে ভালো রেজাল্ট করতে পারবো, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়। এছাড়াও আছে যে কোন ধরনের বই, যে আমি সেই বইগুলোকে পড়লে আমি এক্সাম আমার সিলেবাসটা কমপ্লিট হবে এবং সেই বই থেকে প্রশ্নগুলো আসবে। এক্ষেত্রে আমি বলি, অনেক সময় তোমরা মাঝে মধ্যে বলো যে স্যার আমাদের না এই বছরের প্রশ্নটা সিলেবাস ভিত্তিক আসেনি। এই কথাটা না সম্পূর্ণ ভুল, কারণ সিলেবাস ভিত্তিকই সমস্ত প্রশ্ন আসে, সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসে না। ঘটনাটা হচ্ছে তুমি যে বইটা পড়ছো সেই বইটা কি তোমার সিলেবাসে যেটা চাইছে সেই বইটা কি তোমাকে দিচ্ছে সঠিক তথ্য, সেই সম্পর্কে কিন্তু তোমাকে আগে জানতে হবে ভালো করে। সেই বিষয়ে আমরা আজকে জানবো যে কোন ধরনের বই তুমি পড়বে, সেগুলো আমরা আসবো। তারপরে আরেকটা জিনিস আছে যে কতক্ষণ স্যার আমাদের পড়াশোনা করতে হবে তাহলে আমি এটা করতে পারবো। দেখো, পড়াশোনা যে খুব একটা বেশি এর জন্য তোমাকে করতে হবে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এরকম ব্যাপারটা আমি বলবো না। তোমরা অলরেডি সব ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্ট, তোমরা সিলেবাস সম্পর্কে তোমরা বিপিএড এমপিএড করেছো বা করছো, তোমরা এই ব্যাপারে পরিষ্কার ধারণা আছে যে এই সিলেবাসের মধ্যে আমাদের এই বিষয়গুলো আছে। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে হয়তো তোমরা যখন বিপিএড এমপিএড করেছো তোমরা সিলেবাসের হয়তো সেখান থেকে নেটের সিলেবাস কিছুটা ডিফারেন্স, কিন্তু তোমরা কি করেছো সাজেশন ভিত্তিক পড়াশোনা করেছো। সেক্ষেত্রে সেই বিষয়ের ভেতর থেকে গভীরভাবে পড়াশোনা করোনি, সেই বিষয়গুলোকে আমাদেরকে এখন করতে হবে। আর একটা বিষয় যেটা তোমাদের মনের ভিতর আসে বা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিল, স্যার সিলেবাস কতদিনে কমপ্লিট হবে। হ্যাঁ, তো এই বিষয় সম্পর্কে তোমাদের মনের ভিতর নানান চিন্তা ভাবনা সবসময়ই আসে, কিন্তু সেই চিন্তাগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেগুলোকে আমরা দূর করব। যে কিভাবে যে এই বিষয়গুলো তোমরা খুব সহজেই এই যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে সম্মুখীন হয় সেখান থেকে নিজেকে কি করে প্রিপেয়ার করবে, কিভাবে শুরু করবে, এর জন্য কিভাবে তোমাকে প্ল্যান করতে হবে। সেই জন্য তোমাকে এই বিষয়গুলো, যে প্রশ্নগুলো তোমার মধ্যে বারবার তোমার কাছে সম্মুখীন হয়, যার জন্য অনেক সময় তুমি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাও, স্যার আমি তো কোথা থেকে শুরু করবো বুঝতেই পারছি না। আজকের এই ভিডিওতে মোটামুটি চেষ্টা করবো তোমাদের সেই সমস্তগুলোকে দূর করার এবং তোমাকে একটা টার্গেট সেট করে দেওয়ার। যে আমাদের দেখো, আমরা আগে যদি টার্গেটটাকে সেট না করি যে আমাদের কতদূর যেতে হবে, লক্ষ্যটা কোথায়, পৌঁছাতে হবে কোথায়, সেই টার্গেট যদি তোমাদের সামনে পরিষ্কার চিত্রটা থাকে, হ্যাঁ স্যার আমাদেরকে এই পর্যন্ত যেতে হবে, তাহলে কি হবে, তোমার সেই যাওয়ার পথটা তুমি, যে আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে, যাওয়ার পথটা তোমার কাছে পরিষ্কার হবে। এবার যাওয়ার পথটাই যদি তোমার কাছে পরিষ্কার না হয় তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কিভাবে তোমাকে সেখানে পৌঁছাতে হবে। এইবার দেখো, তোমাকে পরের যে স্লাইডটা আছে এখানে বলছি প্ল্যানিং, কিভাবে তুমি নেট সেট বা এনি আদার গভর্নমেন্টের জবের জন্য তুমি প্ল্যানিং করবে। সেই প্ল্যানিং করার জন্য আমি এখানে তোমাকে একটুখানি দেখো, এখানে একটা টেবিল আকারে কতগুলো প্রিভিয়াস ইয়ারের যে নেট এক্সামগুলো হয়েছে তার দেখো আমি সুন্দর করে এখানে একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমরা তোমাদের টার্গেটটাকে সেট করতে পারো।
প্রথমে দেখো যে আমি বিগত প্রিভিয়াস 3 ইয়ার্স এর যে বিভিন্ন কাট অফ মার্কস সেগুলোকে আমি হাইলাইট করেছি। যে দেখো প্রথম আমি যদি দেখি একদম প্রথমে যে জুনের 2022 সালে আমি দুটো ক্যাটাগরি দিয়েছি, আর বাদ বাকি আমি দিইনি। জিআরএফ দিয়েছি, এসসি আর হচ্ছে শুধু নেট এই ক্যাটাগরিতে দিয়েছি, আর সেই সাথে এসসিটা দিয়েছি, কারণ যেহেতু আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এসসি মোরলেস বেশি, সেই কারণে আমরা দিয়েছি। তো তোমরা যদি পরিষ্কার চিত্রটা দেখো যে 2022 সালে জিআরএফ ইউআর এর ক্ষেত্রে অর্থাৎ যারা জেনারেল তাদের পার্সেন্টেজ কাট অফ ছিল 59.33। ঠিক যখন 2023-এর জুনে আবার যখন 1 বছর পরে পরীক্ষা হলো কিছুটা বাড়লো, কিন্তু বেড়ে 60% হয়ে গেল। তারপরে যখন ডিসেম্বরের দিকে যাচ্ছে তত কিন্তু 61%। তাহলে ধীরে ধীরে কিন্তু কাট অফের পার্সেন্টেজটা কিন্তু প্রোগ্রেস হচ্ছে ও ডেভেলপ করছে, মানে বাড়ছে। আবার নেটের ক্ষেত্রে যদি দেখো, নেটের ক্ষেত্রে প্রায় কিছুটা সিমিলারই আছে। দেখো 52%, 3 বছরেই 52%-এর আশপাশেই ঘোরাফিরে করছে, হয়তো পয়েন্ট সামথিং এদিক ওদিক করছে। আবার এসসির ক্ষেত্রে দেখি প্রায় 59 to 50-র মধ্যেই ঘোরাফিরি করছে জিআরএফ এর ক্ষেত্রে। এইবার এখান থেকে যদি এই সমস্ত 3টে চিত্র বা প্রিভিয়াস এর আরো কিছু চিত্র থেকে পরবর্তী যে আপকামিং যে নেটটা হতে চলেছে নেট জুন 2024, সেখানে আমি একটা অ্যাজম্পশন করেছি যে এই পার্সেন্টেজ কাট অফের মধ্যে হয়তো বিলং করবে। দেখো আমি করেছি জিআরএফ এর ক্ষেত্রে 62 থেকে 64%, কারণ যত দিন যাচ্ছে এই কিন্তু কাট অফটা ধীরে ধীরে বাড়ছে। তাহলে যেহেতু এই কাট অফটা ধীরে ধীরে বাড়ছে, তাহলে তোমাদের আচ্ছা 1 মিনিট আমি একটুখানি দেখি, অনেকে বোধহয় ঢোকার চেষ্টা করছে। তাহলে এইবার দেখো তোমাদেরকে একটা আপকামিং যে পার্সেন্টেজ আমি তোমাদেরকে অ্যাজাম্পশন একটা করতে বলেছি, সেটা হচ্ছে যখন জিআরএফ এর ক্ষেত্রে 62 থেকে 64% এর মধ্যেই বিলং করবে আশেপাশে, আর নেটের ক্ষেত্রে 54 to 56, আর এসসি যদি হয় সেক্ষেত্রে জিআরএফ 56 to 58% এর মধ্যে বিলং করবে, এবং যদি শুধুমাত্র নেট তাহলে 49 to 52%-এর মধ্যে বিলং করবে। তাহলে দেখো এটাকে আমি তোমাদেরকে টার্গেট সেট করতে বলেছি যে আপকামিং যে নেটটা হতে যাচ্ছে এইটা তোমাদের টার্গেট। তাহলে এই টার্গেট হচ্ছে কি তোমাদেরকে লক্ষ্য, এই লক্ষ্যতে তোমাকে পৌঁছাতে হবে, এই লক্ষ্যকে তোমাকে টার্গেটটাকে ধরে নিয়ে তোমাকে এগোতে হবে। এক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো মনের ভিতর প্রশ্ন বা আনন্দ করছো, স্যার আমরা তো অন্য ক্যাটাগরির ক্ষেত্রেও তো হয়তো সেখানে কাট অফ তো কিছুটা কম হলেও চলবে, তাহলে স্যার আমাকে তো এতটা না পড়লেও হবে। আমি তাদেরকে বলবো দেখো সেটা তুমি করতেই পারো, কিন্তু সবসময় মনে রাখবে লক্ষ্যটা একটু বেশি হলে কি হবে, তোমার চান্সেস অফ প্রবাবিলিটা একটু বেশি থাকবে। সেই ক্ষেত্রে আমি বলবো সবাইকে তোমার এই যে নেট বা সমস্ত কিছু হাটিয়ে শুধু জিআরএফ এর টার্গেটটা রাখো 62 to 64%, এই টার্গেটটাকে ধরে তোমরা এগো, তাহলে দেখবে তুমি অটোমেটিক্যালি তোমার যে টার্গেট সেই লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে, তুমি অ্যাচিভটা তুমি করতে পারবে। এবার আসি কিভাবে তুমি এই লক্ষ্যটাকে পৌঁছাতে পারবে, পরবর্তী স্লাইডে দেওয়া আছে। দেখো সুন্দর করে দেওয়া আছে এখানে। আমরা জানি, তোমরা অলরেডি জানো সবাই, যে আমাদের দুটো পেপারে পরীক্ষা হয়, একটা হচ্ছে পেপার 1, পেপার 2। এখানে দেখো সুন্দর করে দেওয়া আমি কতগুলো করেছি যে টার্গেটটাকে অ্যাচিভ করতে গেলে তোমাকে কি করতে হবে। প্রথমে দেখো জিআরএফ যদি তুমি কোয়ালিফাই করতে চাও তাহলে পেপার 1-এ মিনিমাম তোমরা জানো পেপার 1-এ 50 কোশ্চেন তোমাদের থাকে, সেখানে এই 50 থেকে তোমাকে 30 কোশ্চেন তোমাকে করতে হবে। 30 কোশ্চেন যদি তুমি করো, এভরি কোশ্চেন 2 মার্কস, 60 নাম্বার 60 মার্কস তুমি পেয়ে যাবে। আর পেপার 2-তে তোমার টার্গেট হবে যে 100টা কোশ্চেন থাকে, সেখান থেকে 66 কোশ্চেন তোমাকে কমপ্লিট করা, তাহলে 132। তাহলে তোমার ওভারঅল এই দুটোকে যোগ করলে তোমার হবে 64%। আর যদি তুমি শুধু নেটের জন্য চিন্তা করো তাহলে দেখবে যেখানে আমি পেপার 1-এ 25 কোশ্চেন তোমাকে রেখেছি, মানে 50% কোশ্চেন তোমাকে অ্যান্সার করতেই হবে সঠিক, এবং সাবজেক্ট থেকেও 58 থেকে মানে 50% থেকে একটু বেশি, অর্থাৎ 58 কোশ্চেন করলেই মোটামুটি তুমি 55% তুমি পৌঁছে যাবে। এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার টার্গেট সাকসেস হয়ে যাবে। এইবার ঘটনা হচ্ছে নিচের নেটটাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে শুধু জিআরএফ এর ওই 64% টার্গেটটাকে তুমি অ্যাচিভ করার চেষ্টা করো। এইটা যদি করতে চাও, আর এই ভিডিওতে আমি যে যে বইগুলো তোমাদেরকে বলবো সেই বইগুলো যদি তোমরা পড়ো বা যেভাবে তোমাদেরকে প্রিপারেশনের কথা বলবো সেইভাবে যদি তোমরা সেই প্রিপারেশনগুলোকে কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের যে টার্গেট, যে লক্ষ্যটাকে আমি তোমাদেরকে দিচ্ছি সেই লক্ষ্য কিন্তু তুমি খুব সহজেই অ্যাচিভ করতে পারবে। এবার এইটা করতে গেলে তোমাদেরকে এই ভেবে নিচ্ছ যে স্যার আমি যে এই অ্যাচিভটা আমি স্যার নেটের জন্যই করি, আমি ওই টার্গেটে যাব না। আমি তাদেরকে বলবো সেটা করো না, টার্গেটটা একটু হাই রাখো না।
তারপরে যেটা হবে দেখা যাবে। একটু হাই যদি রাখি হয়তো কাজ সেইটার কাছে না গেলেও কিছুটা কাছাকাছি যাওয়া যাবে, তাতে কি হবে তোমার লক্ষ্যের কিছুটা অন্তত তুমি পেয়ে যাবে। এবার আসি এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের কি কি করা দরকার। দেখো পরের যে প্রশ্নটা ছিল যে আমি স্যার এই লক্ষ্যে পৌঁছাতে গেলে কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব। প্রথমে স্যার পেপার 1 পেপার 2 এই দুটো বিষয় আছে আমাদের, তাহলে আমি শুরু করব কোথা থেকে। স্যার পেপার 1 কি শুরু করব না পেপার 2 শুরু করব। আমি প্রথমেই বলবো যে পেপার 1টা তোমরা ইন জেনারেল যে নলেজ বা বিভিন্ন বই আমি তোমাদেরকে বলে দেবো, বা এমন কিছু এই তোমাদের পেপার 2 সিলেবাসের মধ্যে আছে এমন কোনো বিষয় যে বিষয়টা পড়লে তোমাদের পেপার 1 এর প্রায় অনেকটা অংশই কভার হয়ে যাবে। আর সেই সাথে সাথে নিজেদের নলেজ বা একটু চর্চা করলে পেপার 1টা হয়ে যাবে। খুব একটা প্রেশার বোধ হয় পেপার 1 এ তোমাদের না স্ট্রেস নেওয়াই ভালো। যাবতীয় স্ট্রেস তুমি পেপার 2 তে নাও। এবার এই পেপার 2 যদি দেখতে চাই, পেপার 2 কি, পেপার 2 ওই যে তোমার যা নেটের যে সিলেবাস, সেই সিলেবাসেই তোমাকে পেপার 2 আছে, যে সিলেবাসটা তোমাকে ভালো করে দেখতে হবে যে কোন কোন মিস্টেক এই সিলেবাসের সময়। আমি কথা বলে নিই, দেখো আমাদের হাতে, আমি এখানে একটা হাতের ছবি দিয়েছি, নাম্বার করে দিয়েছি যে আমাদের হাতে 10টা ফিঙ্গার প্রত্যেকের আছে, তাই তো। এই প্রত্যেকটা ফিঙ্গার আমরা ভাবি যে এই প্রত্যেকটা ফিঙ্গারের বোধহয় কোনো কাজ নেই, প্রত্যেকটা ফিঙ্গারে কিন্তু নির্দিষ্ট কাজ আছে। এবং যদি কোনো একটা ফিঙ্গারকে তুমি কখনো বাদ দাও তাহলে দেখবে মনে হয়তো এখন বুঝতে পারছো না, ঠিক আছে, হঠাৎ করে যদি কোনো আঙুলে তোমার চোট লাগে তখন বুঝতে পারবে যে ওই আঙুলটার কতটা গুরুত্ব। বারবার যখন কাজ করতে যাবে বারবারই দেখবে ওই ব্যথা আঙুলটায় ব্যথা পাচ্ছ। তার মানে কি, এই যে তোমার যে হাতের সিলেবাস গুলো না, তোমার ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের এরকম হাতের 10 আঙুল এরকম 10টা দিক আছে সিলেবাসের, সেই 10টা দিককেই তোমাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে। কোনো একটা দিক যদি তোমার সেইটা প্রিপেয়ার না করো, মানে কোনো একটা আঙুলে যদি তুমি চোট পাও, তখন কি হবে, সেই বিষয়টা কিন্তু তোমার মধ্যে অবগত থাকবে না। সেখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু তুমি সঠিকভাবে উত্তর করতে পারবে না, যার ফলে কিন্তু তুমি তোমার সেই যে টার্গেট তুমি সেট করেছিলে সেই টার্গেটে কিন্তু তুমি পৌঁছাতে পারবে না। তাহলে কি করতে হবে, এই হাতের 10টা ফিঙ্গার যেমন আমাদের জরুরি, আমাদের সিলেবাসেও কিন্তু এই 10টা দিক আছে, এই 10টা দিকগুলোকে কিন্তু আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে। এইবার এখানে আর একটা কথা আমি সেই সাথে তোমাদেরকে বলবো যে স্যার এই 10টা আঙুলের মধ্যে কোন আঙুলটা স্যার আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয় এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে আঙুলটার প্রতি আমাদের ভালো করে নজর দেওয়া দরকার। অর্থাৎ এই যে সিলেবাসের যে 10টা দিক আছে সেই 10টা দিকগুলোর মধ্যে স্যার কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, মানে বারবার তোমার কোন আঙুলটা কাজে লাগছে মানে সিলেবাসের কোন টপিকটা বারবার থেকে বেশি প্রশ্ন আসে এবং দুটো পেপারেই প্রশ্ন আসে প্রতিবারই কম বেশি, যেটা ইজিলি তুমি সেটাকে অ্যাচিভ করতে পারো। এক্ষেত্রে আমি যদি আমরা সিলেবাস গুলো দেখি, পরের দেখো এখানে আমি তোমাদের এই যে 10টা ইউনিটের কথা বলছিলাম, যে ইউনিট 1 প্রিন্সিপাল হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশন, ইউনিট 2 এক্সারসাইজ ফিজিওলজি, ইউনিট 3 কালচারোলজি বায়োমেকানিক্স, ইউনিট 4 কোর সাইকোলজি, ইউনিট 5 প্রফেশনাল ডেভেলপমেন্ট, ইউনিট 6 হেলথ এডুকেশন, ইউনিট 7 স্পোর্টস ট্রেনিং, ইউনিট 8 রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ইউনিট 8 টেস্ট মেজারমেন্ট, ইউনিট 10 হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট। তাহলে এই বিষয়গুলোর সাথে কিন্তু তোমরা কম বেশি কিন্তু সবাই ওতপ্রোতভাবে জড়িত। এখন ঘটনাটা হচ্ছে এই বিষয়গুলো যখন সিলেবাস তোমাদের সামনে দেখবে, আমি শুধু জাস্ট সিলেবাসের একদম টপিক গুলো লিখেছি, এই টপিক গুলোর আন্ডারে কিন্তু অনেকগুলো সাব ইউনিট দেওয়া আছে। সাব ইউনিট মধ্যে কোন কোন এরিয়া তোমাকে এই বিষয়গুলোর মধ্যে থেকে জানতে হবে। এবার সমস্যাটা কোথায় হয়, এরকম সিলেবাসটা যখন তোমাদের কাছে থাকে তোমরা একটা কমন মিস্টেক করে ফেলো। কি মিস্টেক করে ফেলি, যে স্যার আমরা এই সিলেবাস পেয়েছি তাহলে আমি স্যার সিলেবাসের একদম শুরু থেকেই পড়া শুরু করবো। এই মিস্টেক গুলো তোমরা করি যে সিলেবাসের শুরু থেকে যখন তুমি পড়া শুরু করবে দেখবে যে আদতেও দেখা গেল যে ওই সিলেবাসটা বা তুমি যে এটার জন্য প্রিপারেশন করছো সেখান থেকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বা সিলেবাসের যে সাব ইউনিট গুলো দেওয়া আছে সেই সাব ইউনিট গুলো তুমি ধরো অযথা সময় নষ্ট করছো, আর সেই বিষয়ে হয়তো তেমন কোনো প্রশ্নই আসছে না। এই ভুলগুলো আমরা মাঝে মধ্যে করে ফেলি। প্লাস শুরুটা কোথার থেকে করবো স্যার, তাহলে প্রশ্ন এটা তৈরি হয়। শুরুটা আমি বলবো দুটো দিক তোমাদেরকে দেখতে। এক, তোমার নিড অফ ইন্টারেস্ট, এই যে টপিকগুলো আছে বিষয়গুলো আছে তার মধ্যে তোমাদের সব থেকে ইন্টারেস্ট কোন বিষয়টা, যে বিষয়টার মধ্যে তুমি পড়তে পড়তে মজা পাও, আনন্দ খুঁজে পাও, সেই বিষয়টাকে সবার প্রথমে তোমাদেরকে শুরু করতে হবে। এক,
দ্বিতীয়ত আরেকটা সাজেশন আমি তোমাদেরকে বলবো, যেহেতু সামনেই কিছুদিন পরেই একটা নেট এক্সাম আছে, যদিও আমরা সেটা টার্গেট না, তবুও সেই এক্সামটা আমরা দেবো, আমরা আসবো, পরে আরো কথা বলবো এই নিয়ে। কিন্তু তাহলে সেই বিষয়ে বা এভরি ইয়ার যে কোশ্চেনগুলো হয়, সেই প্রত্যেকটা ইয়ারকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখবো কোন এই যে টপিকগুলো আছে, কোন বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট, যে বিষয়টা আমাদের শুরু করা দরকার, যে বিষয়টা পড়লে, আগে বলেছিলাম যে আমাদের দুটো পেপার 1 প্লাস পেপার 2, এই দুটো বিষয়ই আমাদেরকে হয়ে যাবে। সেই ইউনিটটা হচ্ছে ইউনিট 8, রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইন ফিজিক্যাল এডুকেশন। খুব ইজি পেপার, খুব সহজ পেপার, যদি একটু বোঝো, তাহলে এই একটা পেপার যদি তোমরা ভালো করে পড়ো, ডিটেলসে পড়ো, তাহলে দেখবে তোমাদের দুটো পেপারে কিন্তু একদম কমন এসে যাচ্ছে, এবং খুব খুব ইজিলি কিন্তু তুমি সেই বিষয়টাকে অ্যাচিভ করতে পারবে। এবং তারপরে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে স্পোর্টস ফিজিওলজি। ফিজিওলজি থেকে কিন্তু প্রতিবার প্রচুর প্রশ্ন আসে, সেটাকেও যদি তোমরা ভালো করে পড়ো, আস্তে 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 কিন্তু সেই বিষয়টা তোমাদের মধ্যে কিন্তু নলেজগুলো ডেভেলপ হবে, এবং ডেভেলপ হলে কিন্তু সেই বিষয়টা কিন্তু সহজেই তোমার টার্গেটের কাছাকাছি প্রায় পৌঁছাতে পারবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, এই বিষয়টা পড়তে স্যার আমরা যে কোন ধরনের বই পড়বো, আমরা যে বই পড়ছি সেই বই থেকে নেটের সিলেবাস কিন্তু আপডেট হয়েছে। তোমরা জানো যে প্রথমে ইউজিসি নেটটাকে কন্ট্যাক্ট করতো, সেখান থেকে সিবিসিএস সিস্টেম চলে গেল, সেখান থেকে এখন এনটিএ নেট চলে যাচ্ছে। যত দিন যাচ্ছে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রশ্নগুলো কিন্তু অনেকটা দেখতে অবজেক্টিভ টাইপের প্রশ্ন। কিন্তু আমি বলবো বর্তমানে যা নেটের বিশেষ করে যে প্রশ্নগুলো হয়, আমার ক্ষেত্রে মানে আমার দৃষ্টিকোণ থেকে সেটা কখনোই অবজেক্টিভ প্রশ্ন নয়, সেগুলো অল আর সাবজেক্টিভ টাইপ প্রশ্ন। কারণ প্রশ্নগুলো এমন ভাবে আসে, ইন্টার রিলেশন, তোমাকে এর সাথে ম্যাচিং করতে বলছে, তোমাকে এখানে পার্টিকুলার খুব ইন্ডিকেশন, যে একটা প্রশ্নের 4টা অপশন দিয়ে তোমাকে বলছে না যে কোন ব্যাপারটা হবে, তোমাকে বলছে এর সাথে ম্যাচিং করো বা পরপর সিকুয়েন্স তৈরি করো। তাহলে এই বিষয়গুলোকে যদি সাবজেক্টিভ তোমাকে যদি অ্যান্সার করতে হয়, তাহলে কিন্তু সেই বিষয়ের মধ্যে যে যে সাব টপিকগুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু ডিটেলসে পড়তে হবে। একটা কমন মিস্টেক করি কি আমরা স্যার, মাঝে মধ্যেই আমরা মার্কেট থেকে কিছু অবজেক্টিভ কোশ্চেন বই কিনে নিই, বই কিনে নিয়ে পরপর রিভিশন করে নিলাম, স্যার আমাদের সিলেবাস শেষ, আমি সব পড়ে ফেলেছি, অবজেক্টিভ না, এটা হচ্ছে ভুল। সেই বিষয়টা তুমি যে প্রশ্নগুলো পড়ছো সেইখান থেকে একটা প্রশ্ন আসবে না। পরিষ্কার বলে দিচ্ছি, মার্কেটে বর্তমানে যে বইগুলো আছে, সেই বইগুলো থেকে একটা বইও তোমার প্রশ্নগুলো আসবে না। তাহলে স্যার প্রশ্নগুলো কোথা থেকে আসবে? প্রশ্নগুলো হ্যাঁ বই থেকেই আসবে। কোন বই থেকে আসবে? টেক্সট বই থেকে আসবে। যে বইগুলোকে তোমাকে পড়তে হবে, ভালো পাবলিশারের বই পড়তে হবে, এবং সেইটা কি করে তুমি বুঝবে, আমি আসবো ধীরে ধীরে। তাহলে সিলেবাসের ডিটেলসে তোমাকে অ্যানালিসিস করে পড়তে হবে, এবং কোন কোন পাঠটুকু তোমাকে ভালো করে পড়তে হবে, সেগুলো আমরা যখন পরে সিলেবাস ধরে ধরে কোনো বিষয় টপিক আমরা পড়বো, সেই বিষয়টা তখন আমরা কোনো বিষয় বা শুরু করার আগে আমরা প্রত্যেক দিন সেই সিলেবাসটাকে আগে ভালো করে অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার পর কিন্তু আমরা সেই বিষয়টাকে পড়বো, সেই বিষয়টা ডিটেলসে পড়বো, ডিটেলসে জানবো, এবং প্রত্যেক দিন ক্লাসে সেই বিষয়টা পড়বো। পড়ার পরে পরে ক্লাসের শেষে আমরা বিভিন্ন প্রকার মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, বা তোমাদেরকে কিছু টাস্ক দেবো, এবং বিভিন্ন নোটস পত্র প্রোভাইড করা হবে। এখন এই ডিটেলস গুলো সিলেবাস অনুযায়ী তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এই যে 10টা সিলেবাস তোমাদের আছে, টপিক আছে, ওই যে হাতের ফিঙ্গার, সেই হাতের ফিঙ্গারের কিন্তু এই 10টা দিক, প্রত্যেকটা থেকে কিন্তু কম বেশি প্রশ্ন তোমাদেরকে আসবেই। তার জন্য বলছি, হাতের এই 10টা আঙুল থেকে কোনো একটা আঙুলকে যেমন বাদ দেওয়া যাবে না, এই সিলেবাসের প্রত্যেকটা ইউনিট থেকেও কিন্তু একটা ইউনিটও তোমাদেরকে বাদ দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার আসি আমরা পরের প্রশ্ন, স্যার আমরা কোন ধরনের বই আমরা পড়বো, একটা প্রশ্ন এবার মনের ভিতর আসে, এবং কতক্ষণ সময় ধরে পড়বো। আমি দেখো প্রথমেই বলি যে প্রেফার বুক বাই গুড পাবলিশার। আমরা ভালো পাবলিশারের বই পড়তে হবে। আমরা যে কোনো ধরনের বই, মার্কেটে এখন অনেক বই অ্যাভেলেবেল, যে কেউ বই লিখে ফেলছে, কিন্তু সেই ধরনের বইগুলো সমস্যা কোথায় কি হবে বলতো, সেই ধরনের বইগুলো যখন তুমি পড়বে, সেই বইগুলোর মধ্যে যে তথ্যগুলো থাকবে, সেই তথ্যগুলো সঠিক নাও হতে পারে। এই জন্য অলওয়েজ কি করতে হবে, আমাদের গুড পাবলিশারের বই আমাদেরকে পড়তে হবে। এবার গুড পাবলিশারের বই কোনগুলো সেগুলো আমি দেখাবো, আমি তোমাদেরকে কি করে বুঝবো এটা গুড পাবলিশারের বই। এবং সেই গুড পাবলিশারের বইয়ের একটা অ্যাডভান্টেজ কি, যে সেখানে তোমাকে প্রতিটি সিলেবাস ধরে ধরে সিলেবাসের একদম খুঁটিনাটি বিষয় সম্পর্কে একদম বিস্তারিত তোমাকে দেওয়া আছে। তাহলে সেই বিষয়টা যদি তুমি পড়ো, তাহলে খুব সহজে কি হবে,
সেই বিষয়টা তোমাকে অ্যাচিভ করতে পারবে এবং সিলেবাসের ডিটেলস জানবে। এবার তারপরে কি বলছে, স্টাডি করতে হবে অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, মানে সিলেবাস ধরে ধরে প্রতিটি বিষয় তোমাকে খুব খুঁটিনাটি বিষয় তোমাকে পড়তে হবে। এইবার প্রশ্ন হয় তোমাদেরকে আরেকটা, বললো স্যার একটা বই পড়লেই কি স্যার আমার পুরো নেটের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে? আমি তাদেরকে বলবো সরি, একটা বই পড়লে কখনোই তুমি নেট সেট পাস করতে পারবে না, নেট সেট হবে না। কি করতে হবে, প্রত্যেকটা টপিক, এই যে 10টা আঙুল, 10টা আঙুলের জন্য মিনিমাম তোমাকে 10টা বুক পড়তেই হবে, তবে কিন্তু সেই বিষয়টা তুমি ক্লিয়ার করতে পারবে। এবার প্রথমে 10টা বুকের কথা, মানে প্রত্যেকটা ইউনিটের খুঁটিনাটি বিষয়কে তোমাকে ডিটেলসে জানতে হবে, কারণ এখনকার প্রশ্নের প্যাটার্ন গুলো কিন্তু পুরো সাবজেক্টিভ। ওই জন্য পরের পয়েন্টে আমি লিখেছি স্টাডি সাবজেক্টিভ বুক ফার্স্ট, দেন প্রেফার অবজেক্টিভ বুকস প্র্যাকটিস। প্রথমে কি করতে হবে, তোমাকে সাবজেক্টিভ ডিটেলসে পড়ে নিতে হবে, পড়া কমপ্লিট, তারপর তুমি অবজেক্টিভের দিকে ছুটতে হবে। না হলে কিন্তু প্রথমে যদি তুমি অবজেক্টিভ, এই কমন মিস্টেক গুলো কিন্তু আমরা করি, হ্যাঁ স্যার আমরা সাবজেক্টে সবকিছু জেনে গেছি, আমরা এখন অবজেক্টিভ চর্চা করেছি, স্যার আমার সিলেবাস কমপ্লিট। আমি তাদেরকে বলবো নট, ইট ইজ নট পসিবল, তুমি কখনোই তোমার অ্যাচিভটাকে টার্গেটে পৌঁছাতে পারবে না। সেই জন্য বলবো প্রথমে সাবজেক্টের যত বই আছে ভালো পাবলিশার, সেই সাবজেক্ট বইগুলোকে আগে ভালোভাবে তৈরি করো, ভালোভাবে নিজেকে তৈরি করো, নিজেকে একটা নোটস তৈরি করতে হবে। এবং প্রত্যেককেই আমি বলবো একটা মোটা খাতা তোমরা নেবে, একটাই খাতা নেবে, মোটা খাতা, এবং সেই খাতায় কি করবে তোমরা, এভরিডে যে সাবজেক্ট পড়ানো হবে সেই বিষয়টাকে লিখবে, সেই বিষয় থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেই খাতায় টুকবে, এবং কিছুটা টোকার পরে সেখানে কিছুটা জায়গা ছেড়ে দেবে, আবার পড়তে পড়তে যখন তোমরা নতুন কোনো ইনফরমেশন পাবে সেই জায়গাটাকে সেগুলোকে ইনপুট করবে। এরকম একটা খাতা তৈরি করবে। কেন বলছি, যখন তোমাদের এক্সামের আগে জাস্ট ওই তুমি খাতাটাকে উল্টাবে, উল্টালে কি হবে, তুমি পরপর তোমার পুরো সিলেবাসটা রিভিশন হয়ে যাবে। এই জন্য আমি প্রত্যেকেই বলবো একটা খাতা অন্তত করতে, মোটা খাতা, যাতে প্রত্যেকটা সিলেবাস যখন বিষয়ভিত্তিক পড়ানো হবে সেইগুলো যাতে তোমরা ভালো করে সেই বিষয়টাকে নোট করতে পারো। আর একটা প্রশ্ন ছিল স্যার আমরা কতক্ষণ স্টাডি করবো, এটা তোমাদের আগেও বলেছি, খুব বেশি স্টাডি তোমাদেরকে করতে আমি বলবো না, একটা বছর অন্তত সময় দাও। এখনই যে তুমি সাকসেস হবে তাই না, একটা বছর আমি বলছি ডেলি 1 থেকে 2 ঘন্টা তুমি এই নেট সেটের জন্য প্রিপেয়ার হও। আশা করছি 1-2 বছরের পরে তুমি আরামসে নেট ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার পরের যে প্রশ্নটা আছে, স্যার কত দিনের মধ্যে সিলেবাসটা কমপ্লিট হবে, সেটা আমি বলবো, যদি আমি যেহেতু পড়াচ্ছি এখন, বা এই বিষয়ে আমরা পড়ছি, তোমরা এই বিষয়ে পড়েছো, আমি বলবো মিনিমাম 4 থেকে 6 মাসের মধ্যে এই সিলেবাসটা শেষ হয়ে যাবে, ম্যাক্সিমাম 4 থেকে। কিন্তু কথাগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এটা 4 থেকে 6 মাসের মধ্যে সিলেবাসটা শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা হচ্ছে সিলেবাসটা আমি শেষ করে কোনো লাভ হবে না যদি তোমরা সেই সিলেবাসটাকে ভালো করে ডিটেলসে অবজার্ভ না করতে পারো, বুঝতে না পারো। এই জন্য আমি পরে পয়েন্টে লিখেছি, দেখো ডিপেন্ডস অন দ্য গ্রাসিং ক্যাপাবিলিটি অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ তোমাদের যে একদম গ্রাস ক্যাপাসিটি, অর্থাৎ তুমি যেভাবে যখন বিপিএড বা সাবজেক্টটা শুরু করেছিলে সেই সাবজেক্টে তোমার নলেজ কতটা আছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু যে তুমি 4 মাস না 6 মাস লাগবে এই সিলেবাসটা শেষ করতে। আমি বলবো খুব দ্রুত দরকার নেই, একটু ধীর গতিতে চলো, ডিটেলসে সেই বিষয়টাকে ভালো করে বোঝো, সেখান থেকে নলেজটাকে ডেভেলপ করো। তার ফলে কি হবে, তোমার সেই বিষয়টা যখন কনসেপ্টটা ক্লিয়ার হবে তখন সেই বিষয় সম্পর্কে যে কোনো প্রশ্ন কিন্তু আসলে তুমি সহজে কিন্তু সেই প্রশ্নগুলোকে তুমি উত্তর করতে পারবে। সেজন্য আমি বলবো যে একটু ধীরে চলো, পুরো বিষয়টাকে খুঁটিনাটি বিষয়গুলোকে ডিটেলসে পড়তে হবে। এইবার তোমাদের অনেকেই মনে হচ্ছে স্যার এই প্রশ্ন, এই যে ভিডিওটা দেখলাম, এই বিষয়টা দেখলে বা আপনি যে বইগুলোকে বললেন সেভাবে বললেই কি স্যার আমি প্রিপেয়ার হয়ে যাব, আমি কি নেট কোয়ালিফাই করে যাব? আমি তাদেরকে বলবো দেখো নেট কোয়ালিফাই হোক কি না হোক, 3টে জিনিস তোমাদের অতি অবশ্যই হবে। এক, তোমার স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেকটা ডেভেলপ হয়ে যাবে, হ্যাঁ। তারপরে কি হবে, তোমার পারফরমেন্সটা অনেকটা হাই হবে, অর্থাৎ তুমি আগে যে তোমার যে প্রিপারেশন হতে যেমন তোমার পারফরমেন্স ছিল তার থেকে অনেকটা বেশি হাই হয়ে যাবে, এবং তোমার 80% চান্সেস তোমার হয়ে যাবে ওই নেট বা সেটটাকে বা কোনো গভর্নমেন্ট জবটাকে ক্লিয়ার করার জন্য। এই 3টে জিনিস কিন্তু নেট হোক বা না হোক, এই 3টে জিনিস কিন্তু অতি অবশ্যই তোমার হবে।
যে তোমার স্যাটিসফ্যাকশন লেভেলটা আগে যে তুমি যেভাবে প্রিপারেশন হতে তার সেইখান থেকে তোমার স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেকটাই হাই হয়ে যাবে। তোমার পারফরমেন্স আগে যেখান থেকে হতো সেই পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে তোমার ইনক্রিজ হবে এবং নেট কোয়ালিফাই করার চান্সেস কিন্তু তোমার 80% হয়ে যাবে। বাকি 20% তোমার উপর, তুমি যদি সেটাকে ঠিকভাবে পড়াশোনাটা করো, আশা করি তোমাকে সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।